দেখো আমরা এতক্ষণ শিখলাম ওজন এবং অভিলম্ব প্রতিক্রিয়ার ডিরেকশন। এবার আমরা আসবো ঘর্ষণ বলের সূত্রে, অর্থাৎ কোথাও ঘর্ষণ বল নির্ণয় করতে বললে আমরা কিভাবে নির্ণয় করব। চলো, আচ্ছা মনে করো এটা একটা মসৃণ তল, মসৃণ তলের উপরে আমরা একটা বস্তু রাখলাম। ওকে, এখন মসৃণ তলের উপরে আমরা একটা বস্তু রাখলাম। এই বস্তুর ওজন কোন দিক ক্রিয়াশীল বলতো? এটা কিন্তু আর আনুভূমিক তল, বুঝতেই পারছো। এর আগে যে তিনটা তল আমরা শিখলাম তার এটা হচ্ছে আনুভূমিক তল। তাহলে বস্তুর ওজন ক্রিয়া করবে সোজা নিচের দিকে, অর্থাৎ ভূমির সাথে লম্বভাবে নিচের দিকে, আর অভিলম্ব প্রতিক্রিয়া ক্রিয়া করবে তলের সাথে লম্বভাবে উপরের দিকে। এখানে যেটা ভূমি সেটাই কিন্তু তল, ভূমি আর তল একই, এখানে এটা হবে। এখন দেখো আমরা যদি এই বস্তুটাকে গতিশীল করার জন্য এইদিকে ভূমির সমান্তরালে একটা বল প্রয়োগ করি এফ, এটা হচ্ছে প্রযুক্ত বল, তার মানে এই দিক থেকে একটা ধাক্কা দিলাম এদিকে, তাহলে এই বস্তু কিন্তু গতিশীল হবে। এটা মসৃণ তলের কথা বলছি না, মসৃণ তলে কিন্তু কোনো ঘর্ষণ নেই, মসৃণ তলে কিন্তু কোনো ঘর্ষণ থাকবে না, বুঝতে পারছো? তাইলে মসৃণ তলে আমার ঘর্ষণ নাই, ঘর্ষণের সূত্র নাই, কোনো কিছুর দরকার নাই। আমি এই নিচের দিকে ডাব্লিউ আর উপরের দিকের আর সমান। কেন দেখো তো, এই বস্তুটা কি নিচে যাবে? নিচে কিন্তু যেতে পারছে না, ওজনের কারণে নিচে যাচ্ছে না, কারণ ওপরের দিকে আর ক্রিয়া করছে। গেলে এই বস্তু ওপরে বা নিচে কেন যাচ্ছে না? এই বরাবর কেন গতিশীল হচ্ছে না? কারণ আর এবং ডাব্লিউ কিন্তু সমান, তাই তো। আর এই যে তুমি এইদিকে বলটা প্রয়োগ করছো এফ, এই বলের কারণে কিন্তু বস্তু গতিশীল হবে এবং আমরা লিখবো এফ সমান এম এ। এখান থেকে যদি আমাদের এ বের করার দরকার হয় তাহলে আমরা এ বের করবো। কোনো ফ্রিকশন নাই এখানে, মসৃণ তলে কোনো ঝামেলাই নেই। কিন্তু যদি তলটা অমসৃণ হয়, যখন তলটা অমসৃণ হবে, অমসৃণ তলের উপর যখন আমরা একটা বস্তু রাখবো তখনও কিন্তু বস্তুর ওজন নিচের দিকেই ক্রিয়া করবে, তখনও কিন্তু অবিলম্ব প্রতিক্রিয়া এদিকে উপরের দিকে ক্রিয়া করবে, তখনও তুমি এইদিকে একটা বল প্রয়োগ করতেই পারো। যখনই তুমি বলটা প্রয়োগ করবা, বস্তুকে গতিশীল করবা বা গতিশীল করতে চাইবা, তখনই ধরো বস্তুটা এইদিকে গতিশীল হতে চাচ্ছে, বস্তুটা এইদিকে গতিশীল হতে চাচ্ছে, তখনই কিন্তু এই যে তল এবং বস্তুর যে স্পর্শ তল, এই স্পর্শ তলে কিন্তু গতির বিরুদ্ধে বস্তু যেদিকে যাবে তার বিরুদ্ধে ফ্রিকশনটা ক্রিয়া করবে। এটা হচ্ছে ফ্রিকশন। ওকে, তখনই কিন্তু এদিকে একটা ফ্রিকশন বল ক্রিয়া করবে এবং এটা তোমার গতিকে বাধা দিবে। যদিও এটা আপেক্ষিক গতিতে বাধা দেয়, এইখানে আমরা যেহেতু বস্তুটার গতি নিয়ে আলোচনা করছি, বস্তুটা যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে এই ফ্রিকশনটা ক্রিয়া করবে। এই ফ্রিকশন আমার বস্তুর গতিকে বাধা দিবে, বস্তুর ত্বরণ হ্রাস করবে, বস্তুর বেগ হ্রাস করবে, বস্তুকে গতিশীল হতে দিতে চাইবে না। ফ্রিকশনের কাজই এটা। আচ্ছা, এখন দেখো তাহলে এইখানে যদি আমাকে ফ্রিকশন বল বের করতে বলে, ঘর্ষণ বলের মান বের করতে বলে, তাহলে আমি কি করব? এখানে একটা জিনিস চিন্তা করো, একটা বস্তুকে যখনই তুমি একটা অমসৃণ তলের উপর রাখবা, ওজন তো থাকবেই, অভিলম্ব প্রতিক্রিয়া আর থাকবে, প্রযুক্ত বল থাকবে একটা, এবং বস্তু যেদিকে যাচ্ছে বা যেতে চাচ্ছে তার অপোজিটে একটা ঘর্ষণ বল তৈরি হবে, হবেই। তার মানে একটা অমসৃণ তলের উপর একটা যদি বস্তু রাখি তাহলে ঘর্ষণ বল থাকবে কিনা? থাকবে। আর থাকবে কিনা? থাকবে। তো আমরা যেটা করব, এই যে ঘর্ষণ বল নিলাম এফ আর অভিলম্ব প্রতিক্রিয়া নিলাম আর। ওকে, যখনই কোনো তলের উপর আমরা একটা বস্তু রাখবো, ভালো করে আমার কথাটা শোনো, যখনই কোনো তলের উপর আমরা একটা বস্তু রাখবো অমসৃণ তলের উপর, তখন সেখানে ফ্রিকশন থাকবে, অভিলম্ব প্রতিক্রিয়া থাকবে। এই ফ্রিকশন আর অভিলম্ব প্রতিক্রিয়ার যে অনুপাত, এই অনুপাতটাকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক। এই রাশিটার নাম ঘর্ষণ গুণাঙ্ক। একটা নতুন রাশি আমার সাথে
নতুন একটা রাশির সাথে আমরা পরিচিত হলাম ফিজিক্সের, সেটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে ঘর্ষণ বল আর অবিলম্ব প্রতিক্রিয়ার অনুপাত। আবারও বলছি, ঘর্ষণ গুণাঙ্ক কি? ঘর্ষণ বল আর অবিলম্ব প্রতিক্রিয়ার অনুপাত হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। যদি পরীক্ষায় আসে ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে, তাহলে উত্তর হবে ঘর্ষণ বল আর অবিলম্ব প্রতিক্রিয়ার যে অনুপাত তাকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক। এই ঘর্ষণ গুণাঙ্ককে প্রকাশ করা হয় একটা চিহ্ন দ্বারা। চিহ্নটার নাম হচ্ছে, এইভাবে লিখবা, চিহ্নটার নাম হচ্ছে মিউ। চিহ্নটার নাম কি? চিহ্নটার নাম হচ্ছে মিউ। তাইলে এফ বাই আর সমান মিউ। মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। তাইলে এফ বাই আর সমান যদি মিউ হয়, তাহলে ঘর্ষণ বল এফ সমান কত? এফ সমান হচ্ছে মিউ আর। এফ সমান হচ্ছে মিউ আর। তার মানে তোমাকে যদি ঘর্ষণ বল নির্ণয় করতে বলি, ঘর্ষণ বল নির্ণয় করতে চাইলে আমাদের কি করতে হবে? ঘর্ষণ গুণাঙ্ক এবং অভিলম্ব প্রতিক্রিয়া গুণ করতে হবে। সোজা হিসাব। যখন সূত্র পড়বা তখন এইভাবে পড়বা যে ঘর্ষণ বল নির্ণয় করতে বললে আমার কি করতে হচ্ছে? দুইটা রাশি গুণ করতে হচ্ছে, ঘর্ষণ গুণাঙ্ক এবং অভিলম্ব প্রতিক্রিয়া গুণ করতে হচ্ছে। ঘর্ষণ বল সমান ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু অভিলম্ব প্রতিক্রিয়া। এখন আসি, ঘর্ষণ গুণাঙ্ক কোথায় পাবো? এটার মান ফিক্সড না, এটার মান অঙ্কে দেওয়া থাকবে সবসময়। এটা এখন এমন কোনো কনস্ট্যান্ট মান না যেটা মুখস্থ রাখতে হবে। এই ঘর্ষণ গুণাঙ্কের মানটা অঙ্কে সবসময় দেওয়া থাকবে। আর কোথায় পাবো? আর তো জানি না। তাহলে ওই যে আমি বলছিলাম আর সমান কি? আর সমান হচ্ছে ডাব্লিউ। যখন আনুভূমিক তলের উপর বস্তু থাকবে, তুমি আনুভূমিকভাবে বল প্রয়োগ করবা, তখন আর সমান হবে ডাব্লিউ। ডাব্লিউ মানে এমজি, আর সমান হবে এমজি। বুঝতে পারছো? এই আর সমান এমজি সবসময় হবে না ভাইয়া, বুঝছো? তোমরা যতদিন 9 10-এ পড়ছো সিম্পল অঙ্কগুলোতে হবে। অঙ্ক একটু ডিপলি, একটু জটিল হয়ে গেলে, আনত তলে হয়ে গেলে, বা এই বলটা সোজা প্রয়োগ না করে যদি আমরা একটু তির্যকভাবে প্রয়োগ করতাম, তখন আর সমান এমজি হতো না। তো ওইটা উপাংশ যেহেতু আমাদের সিলেবাসে নাই, তাই আমরা এখানে এটা শিখছি না। আমরা শুধু জানবো এসএসসি যতদিন আমরা পড়ছি আর সমান হবে এমজি। ওকে, তাহলে আর সমান যদি এমজি হয়, তাইলে আমাদের ঘর্ষণ বলের সূত্র হচ্ছে এফ সমান মিউ আর। মিউ আর এর জায়গায় বসবে এমজি, তাহলে এফ সমান হবে মিউ আর। মিউ আর সমান হবে মিউ এমজি। এখন একটা কথা আছে, সেটা হচ্ছে কি, ঘর্ষণ বলের যেহেতু প্রকারভেদ আছে, অর্থাৎ স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণের ক্ষেত্রে কিন্তু ঘর্ষণ বলের মানও আলাদা হয়, সব কিছুই আলাদা হয়। সেক্ষেত্রে আমরা এই সূত্রটাকে দুইভাবে লিখব, যেহেতু এটা আলাদা। স্থিতি ঘর্ষণ যদি হয়, স্থিতি ঘর্ষণ কখন কাজ করে? বস্তু থেমে থাকলে। বস্তু যতক্ষণ থেমে থাকবে ততক্ষণ কিন্তু স্থিতি ঘর্ষণ কাজ করবে। তো স্থিতির ইংরেজি স্ট্যাটিক। এই স্ট্যাটিকের প্রথম অক্ষর এস দিয়ে প্রকাশ করা হয়। তাই স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে আমরা এফ এর জায়গায় লিখব এফ এস, মিউ এর জায়গায় লিখব মিউ এস, তারপর লিখব আর। তাহলে স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে আমরা সূত্রটা কি লিখব? এফ সমান মিউ আর সূত্রটা কি লিখব? এফ এস সমান মিউ এস আর। আর যদি বস্তু চলতে থাকে তাহলে হবে গতীয় ঘর্ষণ। গতীয় ঘর্ষণ কখন হবে? বস্তু গতিশীল থাকলে। বস্তু গতিশীল থাকলে কি হবে? তখন আমরা গতির ইংরেজি যে কাইনেটিক, কাইনেটিকের প্রথম লেটার হচ্ছে কে, তাই কে দিয়ে প্রকাশ করব। এটা লিখব এফ কে। এফ কে সমান মিউ হবে মিউ কে, আর তো আরই। তাহলে গতীয় ঘর্ষণের ক্ষেত্রে আমরা সূত্রটা লিখব এফ কে সমান মিউ কে আর। একই সূত্র, শুধু প্রতীক আলাদা। স্ট্যাটিক ফ্রিকশন হলে এফ এস আর মিউ এস, গতীয় ঘর্ষণ হলে এফ কে আর মিউ কে। সূত্র কিন্তু এটাই ভাই। স্থিতি ঘর্ষণ হলে এফ এর জায়গায় এফ এস লিখবা, মিউ এর জায়গায় মিউ এস লিখবা। গতীয় ঘর্ষণ হলে এফ এর জায়গায় এফ কে লিখবা, মিউ এর জায়গায় মিউ কে লিখবা। এই হচ্ছে ঘর্ষণ বল বের করার সূত্র। কথা কি বোঝা গেছে? এটা হচ্ছে ঘর্ষণ বল বের করার সূত্র। আচ্ছা, তাহলে দেখো, ধরো একটা অঙ্কে এরকম বললো যে রাস্তার উপরে একটা বাস দাঁড়ায় আছে, এই বাসটার ভর হচ্ছে 20,000 কেজি। এই বাসটার ভর কত? 20,000 কেজি। আর ঘর্ষণ গুণাঙ্ক 0.3। তাহলে এখানে রাস্তায় এখানে ঘর্ষণ বলটা কত?
অবশ্যই ঘর্ষণ বল থাকবে, কারণ ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে মানে ঘর্ষণ বল থাকবে। তাহলে ঘর্ষণ বল কত হবে? আমরা জানি F সমান মিউ আর। তো এখানে আমরা কিন্তু বলছি বাসটা চলছে না, বাসটা রাস্তায় দাঁড়ায় আছে, তাইলে F সমান হবে মিউ আর। এই এফটা হবে এফএস, মিউ হবে মিউ এস। তাহলে মিউ এস ইন্টু আর এর জায়গায় কি বসবে বললাম, আর এর জায়গায় বসবে এমজি। তাহলে মিউ এস এর মান 0.3, এম এর মান 20,000, জি এর মান 9.8। হিসাব করে যাওয়া হবে, এত নিউটন হবে ঘর্ষণ বলের মান। বুঝা গেছে? তো এইভাবে আমরা এই সূত্র দিয়ে ঘর্ষণ বলের মান বের করতে পারবো। যদি আমি ঘর্ষণ গুণাঙ্কের মান জানি আর আর এর জায়গায় বসাবো এমজি, যতদিন আমরা 9-10 সিলেবাস পড়ছি আর এর জায়গায় বসবো এমজি, তাহলে মিউ এস আর, মিউ এস এমজি। এইভাবে ঘর্ষণ বলের মান বের করা যাবে। ঠিক যে কোনো অঙ্কে লাগবে কি ঘর্ষণ গুণাঙ্কের মান আর আর সমান এমজি লাগবে, অর্থাৎ বস্তুর ভরটা লাগবে। তো আশা করি ঘর্ষণ বলের সূত্রটা বুঝতে পারছো। এবার আমরা শিখবো সূত্রটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেইটা। ধরো একটা তলের ওপর একটা বস্তু রাখা হলো, ওকে। এই বস্তুটার ওজন ক্রিয়া করবে সোজা নিচের দিকে, ডাব্লিউ সমান এমজি। আর অভিলম্ব প্রতিক্রিয়া মানে এই যে তল বস্তুর উপর যে বলটা দিবে তলের সাথে লম্বভাবে উপরের দিকে, এটা উপরের দিকে। এখন বস্তু কিন্তু ওপরেও যাবে না নিচেও যাবে না, ওপরে নিচে সাম্য বল, অর্থাৎ ওপরে যে পরিমাণ বল ক্রিয়া করছে নিচেও ঠিক একই পরিমাণ বল ক্রিয়া করছে। তাহলে আমরা আর সমান লিখতে পারি এমজি। আর আর এমজি যে সমান, এর প্রমাণ হচ্ছে বস্তু ওপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না। নিচে যাওয়ার কথা ছিল, উপরে ওই পরিমাণ বল প্রয়োগ করাতে বস্তু স্থির আছে, এই জন্য আর সমান এমজি। এখন ধরো আমরা যদি এই বস্তুটাকে গতিশীল করার জন্য এদিকে একটা ধাক্কা দেই, তাহলে এটাকে আমরা বলবো প্রযুক্ত বল, এটাকে আমরা বলবো প্রযুক্ত বল। আর যখনই বল প্রয়োগ করে গতিশীল করতে যাবা বা করতে চাইবা, তখন এইখানে সংযোগ স্থলে স্পর্শ তলে এই ঘর্ষণ বলটা তৈরি হবে, তাই না? এখন এই এফ কি চাচ্ছে ভালো করে বুঝো। এফ চাচ্ছে বস্তুকে গতিশীল করতে, বস্তুকে গতিশীল করতে চায়। আর ঘর্ষণ বল গতিকে বাধা দিতে চায়। বস্তুকে গতিশীল করতে চায় এফ, আর স্মল এফ গতিকে বাধা দিতে চায়। এখন তাহলে আমরা যদি বলি বস্তুর উপর নিট বলটা কত, বস্তুর উপর নিট বল, নিট মানে টোটাল, কিছু অ্যাড হবে কিছু বাদ যাবে, সবকিছু হিসাব করে নিট যেটা থাকছে। তাহলে বস্তুর উপরে নিট বল হচ্ছে এফ নিট সমান, এই এফ নিট ফিজিক্সে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই চ্যাপ্টারে তো আরো বেশি গুরুত্বপূর্ণ। এফ নিট বের করার একটা বাংলা সূত্র আমি লিখে দেই, একটু তোমরা মাথায় রাখবা, পরীক্ষার খাতায় লিখবা না, মাথার মধ্যে রেখে সূত্র বানাবা। এফ নিট হচ্ছে সামনের দিকে ক্রিয়াশীল মোট বল মাইনাস পেছনের দিকে ক্রিয়াশীল মোট বল। এফ নিট হচ্ছে সামনের দিকে ক্রিয়াশীল মোট বল মাইনাস পেছনের দিকে ক্রিয়াশীল মোট বল। এখন কথা হচ্ছে সামনের দিক মানে কি? সামনের দিক মানে বস্তু যেদিকে যাচ্ছে ওটাই সামনের দিক, বস্তু যেদিকে যাবে ওইটাই হচ্ছে তোমার সামনের দিক। এখানে বস্তু কোন দিক যাচ্ছে? এখানে বস্তু যাচ্ছে এই দিকে, অর্থাৎ এটা সামনের দিক। তাহলে বস্তুর উপর নিট বল এফ নিট সমান কি হবে? দেখো সামনের দিক মানে এই দিক বস্তু যাচ্ছে, মানে সামনের দিক মানে এটা, সামনের দিকের বল এটা। আর সামনের দিকের বিপরীত দিকটাই পেছনের দিক, তাহলে এটা হচ্ছে পেছনের দিক, তাহলে মাইনাস পেছনের দিকের মোট বল। তাহলে এফ নিট সমান হবে ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ।
এবং এইখানে যদি এখন আমরা বলি যে এই বস্তুর ত্বরণ কত, ত্বরণ যদি বের করতে বলি, তাহলে আমরা তো আগে ত্বরণ বের করতে গেলে এফ সমান এম এ বসে আসছি না, এখানে এফ সমান এম এ বসালে হবে না, এখানে এফ এর জায়গায় এম এ বসালে হবে না, এখানে ফ্রিকশন তো বাধা দিচ্ছে, এই জন্য প্রযুক্ত বল থেকে আগে ফ্রিকশন বাদ দেওয়া হয়েছে, দিয়ে আসে নিট বল, এখানে নিট বলের জায়গায় বসবে এম এ, এখানে এফ বসবে, স্মল এফটা ঘর্ষণ বল যদি দেওয়া থাকে, যে ঘর্ষণ বলের মান এত নিউটন, তাহলে ঘর্ষণ বল বসায় দিবা, যদি ঘর্ষণ বলের মান দেওয়া না থাকে তাহলে এখানে আমরা বসাবো মিউ এমজি। যেহেতু ত্বরণ আছে মানে বস্তু গতিশীল হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে এফ কে বলবো, এটাকে মিউ কে বলবো, আর স্থির থাকলে ওটা তো এফ এস হবে, তাই না? তাহলে এটা হচ্ছে আমার নিট বলের সমীকরণ। এখান থেকে ঘর্ষণ বলের ত্বরণ বের করতে হবে। তাহলে আমরা যদি বলি, সিম্পল হিসাব যদি বলি, এই বস্তুটার উপরে আমরা এইদিকে 20 নিউটন বল প্রয়োগ করছি, আর ঘর্ষণ বল হচ্ছে 5 নিউটন, তাহলে এই বস্তুর ত্বরণ কত? তুমি প্রয়োগ করছো 20 নিউটন, আর এদিকে ঘর্ষণ বল, তার প্রয়োগ করছি আমরা এফ এর মান 20 নিউটন আর ঘর্ষণ বল 5 নিউটন, তাহলে এই বস্তুর ত্বরণ কত? তাহলে এটা কি হবে? এটা হবে এফ নিট সমান সামনের দিকে এফ মাইনাস পেছনের দিকে ঘর্ষণ, তাহলে এফ নিটের জায়গায় বসবে এম এ, তাই না? তাহলে এ সমান হবে এফ এর মান হবে 20, ফ্রিকশন হবে 5 ভাগ এম এর যা মান থাকবে সেই মান দিয়ে মান বসাই দিবা, ভরের মান দিলে তুমি এখান থেকে ত্বরণটা পাবা। তাহলে এইভাবে ত্বরণটা বের করতে হবে। আমরা নেক্সট ক্লাসেই এই যে সূত্রগুলো পড়ে আসো, নেক্সট ক্লাসে আমরা অঙ্কগুলো কিন্তু করব। তো আশা করি এটা সবাই বুঝতে পারছো সূত্রের প্রয়োগটা, আর এই সূত্রটা কিন্তু ভালো করে মাথায় রাখবা, এটা অনেক জায়গাতেই ব্যবহার হবে। যেমন ধরো আমি যদি বলি যে গাছ থেকে একটা আম নিচে পড়ছে, ওকে, গাছ থেকে একটা আম নিচে পড়ছে, তাহলে আমের ওজন কোন দিক? নিচের দিক। এখানে কি আর আছে? আর নাই, কারণ আম কিন্তু এবার কোনো তলের উপর নাই, আম উপর থেকে নিচে পড়ছে, আমের নিচে কিন্তু কোনো সলিড সারফেস নাই, অর্থাৎ এখানে কোনো আর থাকবে না। কিন্তু আম যদি বাতাসের মধ্য দিয়ে পড়ে, তাহলে বাতাস আমের উপর একটা বাধা সৃষ্টি করবে, সেই বাধাটা ধরো এফ এ, এটা বাতাসের বাধা। তাহলে একটা আম, চিন্তা করো একটা আম গাছ থেকে পড়ছে নিচের দিকে, আমের ওজন নিচের দিকে আর বাতাসের বাধাটা উপরের দিকে, তাহলে এই আমের উপর নিট বল কত হবে? আমের উপর নিট বল হচ্ছে, নিট বলের সূত্র কি? সামনের দিকে ক্রিয়াশীল বল মাইনাস পেছনের দিকে ক্রিয়াশীল মোট বল। তাহলে এখানে সামনের দিক কোনটা? ভালো করে চিন্তা করো, আমি বলছি সামনের দিক মানে কোন দিক? সামনের দিক মানে হচ্ছে বস্তু যেদিকে যাবে সেদিকে হচ্ছে সামনের দিক। তাহলে এখানে বস্তুটা নিচে পড়ছে, তাহলে নিচের দিকটাই, এই দিকটাই সামনের দিক, তাহলে সামনের দিকের বল হচ্ছে ওজন, আর পেছনের দিকের বল হচ্ছে বাতাসের বাধা। তাহলে এইটা হবে এফ নিট সমান ডাব্লিউ মাইনাস এফ এ, এটা বস্তুর ওজন, এটা বাতাসের বাধা, ওজন থেকে বাতাসের বাধা বাদ দিয়ে যেটা থাকছে সেটাই হচ্ছে নিট বল। বাতাসের বাধা না থাকলে এফ এ 0 বসবে, বুঝতে পারছো? তা আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো, সূত্রের অ্যাপ্লিকেশনটা অঙ্ক করার সময় আরও ক্লিয়ার হবে। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা আবার দেখবা, আর তারপরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অফিসে আমার সাথে অবশ্যই সমস্যাটা নিয়ে যোগাযোগ করবা। তো এটা আশা করি বুঝতে পারছো, ভিডিওটা ভালো করে দেখে নেক্সট দিন ক্লাসে আসবা।